অবসরের সিদ্ধান্ত নিজেদেরই ঠিক করতে হবে মুশফিক মাহমুদুল্লাহ বললেন আতহার আলী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য কাঠগড়ায় তুললেন বিসিবিকে। তাদেরকে নিজস্ব ডিসিশন নিতে হবে কি আসলে তারা কি আরও ইন্টারন্যাশনাল লেভেলে এই ফর্ম্যাটে খেলতে চান কি চান না, টিম আসলে কি চাচ্ছে। ডিসিশন হ্যাজ টু কাম ফ্রম দেম, তাদের নিজস্ব ডিসিশনটা আসতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষে দেশে ফিরছে ক্রিকেটাররা। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আইসিসি ইভেন্টের জন্য এখনই পরিকল্পনা সাজানোর আহ্বান হান্নান সরকারের। আবারও মাঠে ফিরছেন সাকিব। লিজেন্ডস টি-20 লিগে খেলবেন এশিয়ান স্টার্সের হয়ে। খবর গণমাধ্যমে 12 মার্চ তামিম ইকবালের বিপক্ষে ম্যাচ। এবং এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ক্যাম্প শুরু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। হামজার অন্তর্ভুক্তিতে উচ্ছ্বসিত ফুটবলাররা, নিয়মিত যোগাযোগ রাখছেন কোচ। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। শনিবার অনেকটাই নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড সাউথ আফ্রিকা। জিতলেই প্রোটিয়ারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে। অন্যদিকে তৃতীয় ম্যাচের আগে পদত্যাগ করেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। থ্রি লায়ন্সদের জন্য এখন এই ম্যাচ ইতিবাচক কিছু পাবার। করাচিতে ম্যাচ শুরু দুপুর 3টায়। টানা 2 হারে গ্রুপ পর্বেই বিদায়। বাজে পারফরমেন্সের দায় নিয়ে মাঝপথে পদত্যাগ অধিনায়কের। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিজ্ঞতা ইংল্যান্ডের জন্য এখন পর্যন্ত এতটুকুই। তবে শেষটা ইতিবাচকভাবে শেষ করতে পারে থ্রি লায়ন্স। তাদের সাথে ঝুলে আছে আফগানদের ভাগ্যটাও। তাদের সেমিফাইনালে যেতে ইংল্যান্ডকে ঘটাতে হবে মিরাকল। গ্রুপ বি থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বৃষ্টি বাধায় অন্য জায়গার জন্য লড়াই সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের। তবে দুশ্চিন্তার কারণ নেট রান রেট, যে হিসেবে যোজন যোজন পিছিয়ে রশিদ খানরা। সামনে পড়ে আছে অবাস্তব সব সমীকরণ। প্রথম শর্ত, যদি ইংল্যান্ড আগে ব্যাট করে এবং অন্তত 207 কিংবা তার বেশি রানের ব্যবধানে জেতে। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করার মানে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত, যদি না মিরাকল ঘটে। যেমন প্রোটিয়ারা যদি 50 রানে অল আউট হয় আর ইংল্যান্ড সেটা 34 বলে তাড়া করে জেতে। 100 করলে ইংল্যান্ডের জিততে হবে 60 বলে। 125 রান তাড়া করতে হবে 71 বলের মধ্যে। বাস্তবতা বলছে এই টুর্নামেন্টে প্রোটিয়াদের শেষ 4-এ না যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কিংবা আফগানিস্তানের টিকে থাকার। আর যদি ইংল্যান্ডকে সাউথ আফ্রিকা হারায় তাহলে 5 পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে সেমিফাইনালে যাবে বাভুমার দল। আপাতত খালি চোখে সেই সম্ভাবনা প্রবল। দারুণ ভারসাম্যপূর্ণ প্রোটিয়ারা ইংলিশদের বিপক্ষে নামার আগে পাচ্ছে হেনরিক ক্লাসেনকে। সাথে আগ্রাসী ব্যাটিং লাইন আপ আর বৈচিত্র্যময় বোলিং আক্রমণে টানা তৃতীয় আইসিসি ইভেন্টের নকআউট পর্বে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। সাব্বির মিথুন, সময় সংবাদ। মুশফিক রিয়াদদের ভবিষ্যৎ তাদের নিজেদেরকেই ঠিক করতে হবে। তারা যত দ্রুত সিদ্ধান্ত জানাবেন সেটা তত দলের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ভাষ্যকার আতহার আলী খান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য ভুল স্কোয়াড নির্বাচনকেও দায় দিলেন তিনি। বললেন, টপ অর্ডারে লিটনের অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলের মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার। 17 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার তাদের। লাল সবুজের ক্রিকেটে বহু কীর্তিগাথা লেখা হয়েছে তাদের উইলো দিয়ে। আজকের বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি তারা। কিন্তু সব কিছুরই তো শেষ আছে। যার শুরু আছে তাকে কখনো না কখনো থামতেই হয়। বেশ কিছুদিন ধরেই আলোচনায় বাংলার ক্রিকেটে মুশিরিয়াদেরও থামার সময় এসেছে এবার। কাগজে কলমে বয়সের সীমায় মুশফিক ছাড়িয়েছেন 37 আর রিয়াদ 39। সাম্প্রতিক পারফরমেন্সগুলোও নেই তাদের পক্ষে। তাই চাইলেও আর আলোচনাটাকে ধামাচাপা দেওয়া সম্ভব না এ যাত্রায়। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান মনে করেন এই সিদ্ধান্তটা আসা উচিত 2 সিনিয়রের কাছ থেকেই। তবে তারা যদি এরপরও গোঁ ধরে থাকেন তাহলে সিদ্ধান্তটা নিতে হবে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর কাছে যা বিশাল পারফরমেন্স আমরা তাদের মাধ্যমে আমরা পেয়েছি, এবং তাদেরকে নিজস্ব ডিসিশন নিতে হবে কি আসলে তারা কি আরও ইন্টারন্যাশনাল লেভেলে এই ফর্ম্যাটে খেলতে চান কি চান না।
তারপরে সিলেক্টরের বিষয়টা আছে, টিম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, টিম আসলে কী চাচ্ছে। আমি মনে করি কি এখন ডিসিশন হ্যাজ টু কাম ফ্রম দেম, তাদের নিজস্ব ডিসিশনটা আসতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির নানা কারণ নানা জনের কাছে, তবে ব্যাটিংটা নিয়ে আক্ষেপ করেছেন সকলেই। আতাহারও মানেন মূল সমস্যাটা হয়ে গেছে সেখানেই, টপ অর্ডার থেকে দায়িত্ব না নেওয়ার কারণেই ভুগেছে বাংলাদেশ। তবে এটা ছাড়াও আরও একটা কারণ আছে তার কাছে। আতাহারের মতে ভুল হয়েছে স্কোয়াড নির্বাচনেও। বৈশ্বিক আসরে প্রতিপক্ষের সেরা বোলারদের সামনে বাংলাদেশ মিস করেছে লিটনের সার্ভিস। টপ অর্ডার ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারতো তাহলে হয়তো আমাদের টোটালটা 280-300 হতে পারতো। এখানে শুধু একটা কথা আমি হঠাৎ করে একটা প্লেয়ারের কথা মনে আসতেছে, লিটন কুমার দাসের কথা মনে আসতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8 দল, টপ 8 দল, পৃথিবীর টপ 8 দলের টুর্নামেন্ট, এবং আমি মনে করি যে আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। আইসিসির ইভেন্টে যখন একের পর এক বিপর্যয়ে বাংলাদেশ, তখন এই আসরগুলোতেই দারুণ করছে আফগানিস্তান। স্বাভাবিকভাবেই দেশ জুড়ে তাই আফগানদের সঙ্গে টাইগারদের তুলনা করে নেতিবাচক মন্তব্য করছেন সবাই, যদিও এটার পক্ষে নন আতাহার। আমার মনে হয় অন্য দলের সাথে আমাদেরকে কম্পেয়ার না করাই ভালো। আমরা কিন্তু জুলাই মাসে এখানে এসে 2টা টেস্ট ম্যাচ জিতেছি, যেটা আমরা কোনোদিন আগে এই ধরনের রেজাল্ট পাইনি। আপ অ্যান্ড ডাউন থাকতে পারে, কিন্তু আসলে একটা ধারাবাহিক একটা কনসিস্টেন্সি দরকার। বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের প্রভাব পড়ে আতাহারের কমেন্ট্রিতেও। সহধারাভাষ্যকারদের সামনে খুব বেশি প্রশংসা করার সুযোগ পান না তিনি। আশা খুব দ্রুতই এই অন্ধকার কেটে যাবে বাংলাদেশ ক্রিকেটের। তিনিও সগৌরবে গলা ফাটাবেন শান্ত মিরাজদের জন্য। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে 2026 টি-20 আর 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা সাজানোর আহ্বান বিসিবির নির্বাচকদের পদ থেকে মাত্রই ইস্তফা দেয়া হান্নান সরকারের। ক্রিকেটের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যেই সিনিয়রদের ভাবনা বোর্ডকে জানানোর অনুরোধও তার। এদিকে দেশের ক্রিকেটের গতিপথ ঠিক করতে সোমবার জরুরি বৈঠকে বসবেন পরিচালকরা। এজেন্ডা কোচদের চুক্তির মেয়াদ বাড়ানো, সেন্ট্রাল কন্ট্রাক্ট, এইচপি ইউনিটের কার্যক্রম সহ আরও বেশ কয়েকটি। টেস্ট স্ট্যাটাসের পর গেল 2.5 দশকে দেশের ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর যারা রাখেন, বেশ কয়েকটি ঘটনার সঙ্গে তারা ভীষণ পরিচিত। কোনো ম্যাচ হারের পর পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশ্বাস, কোনো টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যাশার বেলুন ফোলানো, টুর্নামেন্ট শেষে তা চুপসে যাওয়া, ব্যর্থতার অনুসন্ধানে বিসিবির লোক দেখানো তদন্ত কমিটি গঠন ব্যতিক্রম নয় এবারও। নিজেদের 22তম আইসিসি ইভেন্ট অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরেও সেই অভিন্ন চিত্র। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে সোমবার বৈঠকে বসছেন বিসিবি কর্তারা। টুর্নামেন্টে টাইগারদের ব্যর্থতা, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, ঘরোয়া ক্রিকেটের সূচি পরিবর্তন সহ যেখানে গুরুত্ব পাবে বেশ কয়েকটি এজেন্ডা। আলোচনা হবে হেড কোচ সিমন্স আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের চুক্তি বাড়ানো নিয়ে। তবে এসব এজেন্ডায় না থাকলেও গুরুত্ব পাবেন দুইজন, টাইগারদের 2 সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ আর মুশফিক। 2027 বিশ্বকাপ ভাবনায় ওয়ানডে নিয়ে তাদের পরিকল্পনা জানতে চাইবে বোর্ড। ফেব্রুয়ারির 28 তারিখ বিসিবিতে নির্বাচক হিসেবে ছিল হান্নান সরকারের শেষ দিন। এই 2 সিনিয়র ক্রিকেটারকে নিয়ে তার ভাবনাও ছিল স্পষ্ট। বাংলাদেশ ক্রিকেট কি ডিমান্ড করছে, বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে সিলেক্টররা কিভাবে চিন্তা করছে, ক্রিকেট বোর্ড কিভাবে চিন্তা করছে, প্লেয়াররা ইন্ডিভিজুয়াল তার জায়গা থেকে কীভাবে চিন্তা করছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। সিনিয়র প্লেয়ার যাদের কথাই আমরা বলি তাদের সঙ্গে একটা ওপেন ডিসকাশন থাকা উচিত, এবং তাদের অবশ্যই তারা ডিজার্ভ করেন ওপেন অনেস্ট ওপিনিয়ন দেওয়ার। ঠিক একইভাবে বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য যদি সিলেক্টররা কিছু মনে করেন সেটাও তাদের সঙ্গে শেয়ার করা। আগামী 2 বছর 2টা বড় ইভেন্ট, 26 টি-20 আর পরের বছর ওয়ানডে বিশ্বকাপের মেগা আসর। হাতে সময় থাকলেও ভবিষ্যতের ভাবনায় পরিকল্পনা শুরু করতে হবে এখন থেকেই। এই বছর বেশ অনেকগুলো ওয়ানডে রয়েছে, টি-20ও রয়েছে। আমি টি-20 ওয়ার্ল্ড কাপের কথাও এখানে মেনশন করতে চাই। তো আমি নিশ্চিত সামনে যখন টি-20 সিরিজ আপনারা দেখবেন সেখানে এই ধরনের প্ল্যানই আগানো হবে। 26 টি-20 ওয়ার্ল্ড কাপ, ঠিক একইভাবে ওয়ানডে তো 27 ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে এখন থেকে আমাদের প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিংয়ের ক্ষেত্রে হয়তো অপশনগুলো 1জন 2জন এরকম না, আমি বলতে চাচ্ছি 2জন বা 3 জনের অপশন নিয়ে হয়তো আমরা মুভ করতে হবে। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের সাফল্য প্রমাণ করে ক্রিকেটারদের নৈতিক দায়িত্ব ভালো করার অন্যতম পূর্ব শর্ত। তবে তরুণদের নিয়ে আশাবাদীর দলে হান্নান। যাদেরকে নিয়ে আমরা ফিউচারে প্ল্যান করছি তাদেরকে যেন এনাফ প্রস্তুত করে আনি, এই জায়গাটা নজর দেওয়াটা আরও বেশি জরুরি। এই চিন্তাটা আগে শুরু হলে হয়তো বা আজকে আমাদেরকে ব্যাকআপ প্লেয়ার, পাইপলাইন এই বিষয়টা নিয়ে এতটা আলোচনা করতে হতো না। সো আমার মনে হয় যে হ্যাঁ, কিছু কিছু সিরিজ বা
কিছু কিছু ম্যাচ থাকে, যেই ম্যাচে আমরা ন্যাশনাল টিমের পুলটাকে বড় করার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় চিন্তা ভাবনা করতে পারি। হান্নানের স্থলে আপাতত নির্বাচক হিসেবে কাউকে নিয়োগ দিচ্ছে না বিসিবি, তবে সেখানে আলোচনায় আছেন দুইজন, সাজ্জাদ আহমেদ শিপন আর এহসানুল হক সিজান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। গ্রুপ পর্বের শেষ ও নিয়ম রক্ষার ম্যাচের জন্য প্রস্তুতি সারল ভারত ও নিউজিল্যান্ড। আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেছে দুই দল। ভারতীয় স্পিনের কথা মাথায় রেখে ব্যাটিং প্র্যাকটিস করেছে কিউইরা। অন্যদিকে 5 দিন পর মাঠে নেমে বেশ ফুরফুরে মেজাজে ছিল টিম ইন্ডিয়া। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। পাকিস্তানে পয়েন্টের হিসেব কষতে কষতে চুল ছিঁড়ছে অজি, প্রোটিয়া, আফগানরা। এদিকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে উত্তাপ নেই। আগেই চূড়ান্ত হয়ে গেছে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দু দল। সেই ভারত আর নিউজিল্যান্ডই মুখোমুখি হবে গ্রুপ পর্বের শেষ এবং নিয়ম রক্ষার ম্যাচে। কিউইদের ট্রফি ক্যাবিনেট ফাঁকা, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও অনুশীলনে সিরিয়াস তারা। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে ভারতীয় স্পিন সামলানোর প্রস্তুতি সেরেছেন কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লেইথানরা। এবারের আসরে এখন পর্যন্ত সব ম্যাচে 3 বাঁহাতি স্পিনার নিয়ে মাঠে নেমেছে ভারত। সেটা মাথায় রেখেই মিচেল সেন্টনারের পাশাপাশি বাঁহাতি নেট বোলারের বিপক্ষে অনুশীলন করেছে ব্ল্যাক ক্যাপ ব্যাটসম্যানরা। রশিদ খান, কুলদীপ যাদবরা থাকলেও 5 উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার মাইকেল ব্রেসওয়েল। ইকোনমিও সবার চেয়ে ভালো। দুবাইয়ের স্লো পিচেও তার কাছ থেকে একই পারফরম্যান্স আশা করবেন কোচ গ্যারি স্টিড। পাকিস্তান ও বাংলাদেশ দলকে পাকিস্তানের মাটিতে হারিয়েছে নিউজিল্যান্ড, তবে আমিরাতে এবার এটাই প্রথম ম্যাচ তাদের। আর ভারত সব ম্যাচই খেলেছে ইউএইতে। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হওয়ায় পূর্ণ সুবিধা পেয়েছে ভারত। অন্যান্য দল যখন পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ট্রাভেল করতে করতে ক্লান্ত, তখন ভারত এক দুবাইয়ে বেশ আরামেই কাটিয়েছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের 5 দিন পরেই আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেছে তারা। অনুশীলনে নির্ভর ভারতীয়রা। আইসিসি ইভেন্টে সবসময়ই ফেভারিট, এবারও অপ্রতিরোধ্য তারা। বিশেষ করে ক্লাসিকোতে পাকিস্তানকে হারানোয় উজ্জীবিত গোটা দল। ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে 3 ফরম্যাটে সেঞ্চুরি সংখ্যা 82-তে নিয়ে গেছেন বিরাট কোহলি। রান মেশিনের চোখে মুখে নেই চিন্তার ছাপ। আসরের আরেক সেঞ্চুরিয়ান শুভমান গিলও হাস্যোজ্জ্বল। 3 স্পিনার দিয়ে প্রতিপক্ষকে প্রতি ম্যাচে ঘায়েল করছে ভারত। এবার মিডল ওভারে ঘূর্ণি ফাঁদে কিউইদের আটকে ফেলার অপেক্ষায় কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেল। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ এক উদ্যোগ নিল এমিরেটস ক্রিকেট বোর্ড। রমজানে স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার সরবরাহ করবে ইসিবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ইফতারের আগে স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ডে থাকা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হবে ইফতার। আগামী 2রা মার্চ ভারত নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই ইফতার সরবরাহ কার্যক্রম। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি সাক্ষী হলো বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার। ভারতের পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি সহ নানা ঘটনায় প্রতিদিনই খবরের শিরোনামে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে নানা ঘটনায় মুখরিত টুর্নামেন্টে এবার ঘটতে যাচ্ছে দারুণ এক ঘটনা। হাইব্রিড মডেলে আয়োজিত টুর্নামেন্টে পবিত্র রমজানেও মাঠে গড়াবে ম্যাচ। তবে রমজানে খেলা দেখতে আসা দর্শকদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এলো এমিরেটস ক্রিকেট বোর্ড। ইফতার করা নিয়ে দর্শকদের পোহাতে হবে না কোনো রকম ঝক্কি ঝামেলা। রোজায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা দেখতে মাঠে আসা দর্শকদের জন্য ইফতারের ব্যবস্থা করবে দেশটির ক্রিকেট বোর্ড। গ্যালারিতে থাকা দর্শকদের বিনামূল্যে সরবরাহ করা হবে ইফতার বক্স। মুসলিম দর্শকদের জন্য যা বড় এক স্বস্তির খবর। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে ইসিবি। আগামী 2 মার্চ নিউজিল্যান্ড বনাম ভারতের বিপক্ষে ম্যাচে এই ইফতার বক্স বিতরণ করা হবে দর্শকদের জন্য। ভারত নিউজিল্যান্ড ম্যাচ ছাড়াও প্রথম সেমিফাইনাল ও ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও এখানেই মাঠে গড়ানোর কথা রয়েছে। দুবাইয়ে আয়োজিত সবকটি ম্যাচে ইফতারের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামের জেনারেল স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্ল্যাটিনাম স্ট্যান্ডে রোজাদারদের ইফতার বক্স দেয়া হবে। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগেই ইফতার বক্স সরবরাহ করা হবে।
মূলত রমজানের চেতনাকে সমুন্নত রাখতেই ইসিবি এই উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন বাড়ার পাশাপাশি রমজানের তাৎপর্য তুলে ধরা সম্ভব বলে ইসিবির দেয়া পোস্টে উল্লেখ করা হয়। সেখানে আরও উল্লেখ করা হয়, রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকদের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে, যা শুরু হবে 2 মার্চ রোববার এ গ্রুপে নিউজিল্যান্ড ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগেই এই ইফতার বক্স সরবরাহ করা হবে। ইসিবির এমন সিদ্ধান্তে সহজ হলো রমজানেও খেলা দেখতে আসা দর্শকদের ইফতারের ব্যবস্থা। তাজিন খন্দকার, সময় সংবাদ। এশিয়ান লিজেন্ডস টি-20 লিগে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, এমন খবরই প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। 10 মার্চ শুরু হবে এশিয়ান লিজেন্ডস টি-20 টুর্নামেন্ট। 12 মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে আশরাফুল তামিমদের মুখোমুখি হবেন মিস্টার 75। লাল সবুজের জার্সিতে খেলে হয়েছেন বিশ্বসেরা সাকিব আল হাসান দেশের ক্রিকেটকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেই সাকিবই আসতে পারছেন না নিজ দেশে, জায়গা হারিয়েছেন জাতীয় দল থেকে, কারণ তার রাজনৈতিক পরিচয়। তবে এবার মিস্টার 75 ভিন্ন এক লিগে নামতে যাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে। মাঝে গুঞ্জন চাউর হয়েছিল যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান, সেটা তিনি নিজেই খোলাসা করেছেন, খেলছেন না যুক্তরাষ্ট্রের হয়ে। এরপর ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দলবদলে অংশ নিয়েও নাম সরিয়ে নেন। মার্চে সাবেকদের নিয়ে এশিয়ান লিজেন্ডস টি-20 লিগে বাংলাদেশ টাইগার্স নামে খেলতে যাবে বাংলাদেশ, যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া দলটার স্কোয়াডে আছেন তামিম ইকবাল, নাদিস চৌধুরীরা। তবে জায়গা হয়নি সাকিব আল হাসানের। নিজ দেশের হয়ে খেলার সুযোগ না হলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের গুরুত্ব ঠিকই বোঝেন আয়োজকরা। পোস্টার বয়ের খেলা মানে লিগের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে যাওয়া। তাই তো এমন একজন ক্রিকেটারকে বাইরে রেখে লিজেন্ডস লিগ তা তো ভাবাই যায় না। গণমাধ্যমের খবর, এশিয়ান লিজেন্ডস টি-20 লিগে সাকিবকে দলে ভিড়িয়েছে এশিয়ান স্টার্স। সাকিব ছাড়াও যে দলে আছেন কেদার যাদব, লাহিরু থ্রিমান্নে, এছাড়া অলোক কাপালেরও খেলার কথা রয়েছে সে দলে। যদিও এখনও সাকিবের খেলার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি সাকিব কিংবা এশিয়ান স্টার্স দলের পক্ষ থেকে। আগামী 10 মার্চ ভারতের রাজস্থানে শুরু হওয়ার কথা এশিয়ান লিজেন্ডস টি-20 লিগ। উদ্বোধনী দিনই ম্যাচ খেলবে এশিয়ান স্টার্স। বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে তাদের ম্যাচ টুর্নামেন্ট শুরুর 2 দিন পর। গণমাধ্যমের খবর অনুযায়ী সে ম্যাচে তামিম আশরাফুলদের বিপক্ষে দেখা যাবে সাকিব আল হাসানকে। তামিম হোসেন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার আদনান তুর্য, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুর্য, চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স শেষে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বের হচ্ছে। 11টার সময় তাদের বের হওয়ার কথা থাকলেও লাগেজ জটিলতার কারণে আমরা জানতে পেরেছি যাদের এত দেরি হয়েছে। প্রত্যেক খেলোয়াড়ের মুখে এক ধরনের ক্লান্তির ছাপ আমরা দেখতে পাচ্ছি। সেটি আসলে আইসিসি ট্রফির চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার গ্লানি থেকে নাকি এত বড় একটি সফর শেষের ক্লান্তি শেষে তা আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না। তবে কোনো খেলোয়াড়ই আমাদের সাথে কথা বলতে চাননি বা কথা বলার জন্য তারা উৎসুক ছিলেন না। সম্প্রতি আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যাত্রাটা খুব একটি সুন্দর ছিল না। প্রথম ম্যাচে ভারতের সাথে এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সাথে তাদের হারের পর শেষ ম্যাচ নিয়ে অনেক আশা ছিল, কিন্তু তারপরও দেখা গেছে আসলে বৃষ্টির কারণে তাদের সেই ম্যাচটি পরিত্যক্ত হয় এবং একটি পয়েন্ট নিয়েই বাংলাদেশ জাতীয় দলের ফেরত আসতে হয় বাংলাদেশে। অভিযোগ রয়েছে, দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সৌম্য সরকার যাচ্ছেন গাড়িতে করে। দর্শক আসলে অনেক অভিযোগ রয়েছিল জাতীয় ক্রিকেট দল নিয়ে। আমাদের অধিনায়ক শান্তও বলেছিলেন যে তারা আসলে চ্যাম্পিয়ন্স হওয়ার জন্যই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন, দুবাইতে যাচ্ছেন, কিন্তু পুরো ম্যাচের যে পারফরমেন্স ছিল তা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে এক ধরনের হতাশই করেছে। এবং এখনও আলোচনা উঠছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট প্লেয়াররা আসলে সময় পাবেন না, কারণ কয়েকদিন পরেই ডিপিএল খেলা রয়েছে এবং কয়েক মাস পরেই জিম্বাবুয়ের বাংলাদেশের সফরে আসার কথা ছিল। তো
পুরো সময় জুড়ে বাংলাদেশ ক্রিকেট টিমের যে নতুন করে এক ধরনের সংস্কার বা নতুন করে এক ধরনের অনুশীলনের যে প্রয়োজন ছিল সে সময়টা তারা পাবেন না বলেও অভিযোগ উঠছে। বিশ্ব ক্রিকেটের একটি অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ছিল বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং এই 3টি ম্যাচের মধ্যে বাংলাদেশ আসলে একটি ম্যাচও জিততে পারেনি। বাংলাদেশের একমাত্র পয়েন্ট এসেছে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে। টানা 2 হারে আগে আসর থেকে যখন বাংলাদেশ বিদায় নিশ্চিত হয়ে যায়, শেষ ম্যাচ জুড়ে আসলে অনেক আশা ছিল, কিন্তু নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 6 উইকেট এবং নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে গেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বোলিংয়ের 2 বিভাগে একটি ব্যর্থতা ছিল। এই মুহূর্তে আমাদের সহ অধিনায়ক মিরাজ চলে যাচ্ছেন, এয়ারপোর্ট ত্যাগ করছেন। কোনো প্লেয়ারই আসলে আমরা দেখতে পাচ্ছি না তাদের মধ্যে কোনো উত্তেজনা, সবাই এক ধরনের গ্লানি মাখা মুখ নিয়ে আসলে এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির যখন দল গঠন শুরু হয় তার আগে থেকে কিছু বিতর্ক ছিল, যেই মুহূর্তে আসলে আমাদের ক্যাপ্টেন শান্ত বলেছিলেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, তখন এই একটি কথা নিয়েই বাংলাদেশে অনেক আলোচনা সমালোচনার তৈরি হয়েছিল। তারপরেও আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে অনেক আশা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের। জি দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের সহকর্মী তুর্য যুক্ত হয়ে জানাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে আসার খবর। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু করেছে জাতীয় ফুটবল দল। হামজা ফাহমিদুল ছাড়াই দলের বাকি সদস্যদের নিয়ে অনুশীলন শুরু করবেন কোচ হাবিয়ার ক্যাব্রেরা। এদিকে হামজা চৌধুরীকে নিয়ে দলের বাকি ফুটবলারদের মধ্যে কাজ করছে বাড়তি উন্মাদনা। ইংল্যান্ডে খেলা এই ফুটবলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন কোচ। ক্রিকেটে পারেননি শান্ত মিরাজরা, ভারতের বিপক্ষে দেশকে আনন্দে ভাসাতে ব্যর্থ টাইগাররা। তবে দেশের কোটি ক্রীড়াপ্রেমীর সেই আক্ষেপ মেটাবে হামজা জামালরা। লাল সবুজদের কাছে এমনটাই প্রত্যাশা সমর্থকদের। সেজন্যই কিনা এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের 24 দিন আগেই প্রস্তুতি ক্যাম্প ডেকেছেন হাবিয়ার কাবরেরা। হামজা ফাহমিদুল আগেই জানিয়েছিলেন এই ক্যাম্পে থাকছেন না তারা, আর ব্যক্তিগত কারণে অনুমতি নিয়েই শনিবার দলের সঙ্গে যোগ দেবেন সাদউদ্দিন। কিংস অ্যারেনায় আপাতত লোকাল বয়দের নিয়ে অনুশীলনে নামবেন কাবরেরা। তবে তপু, সোহেল সহ বাকি সবারই আগ্রহ হামজা চৌধুরীকে নিয়ে। কিছু নতুন প্লেয়ারও টিমের মধ্যে আসছে, বিশেষ করে হামজা চৌধুরী টিমের মধ্যে আসছে। সো আমি মনে করি আমাদের টিমটা অবশ্যই একটু আগে থেকে একটু গুছানো, প্লাস এক্সট্রা একটা বাড়তি একটা টিমের মধ্যে একটা মোটিভেট কাজ করবে। ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার হামজা চৌধুরী আমাদের সাথে খেলবে, আমরা তার সাথে খেলবো। এটা আমার কাছে মনে হয় ড্রেসিং রুমটা শেয়ার করাটা একটা বড় ব্যাপার। কোনো অনুশীলন ছাড়াই প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয় 8 ফুটবলারকে। তার জন্য যথার্থ কোনো কারণ দেখাতে না পারলেও হামজা ফাহমিদুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন হাবিয়ার কাবরেরা, দিচ্ছেন দলের সব আপডেট। প্রিমিয়ার লিগের 10ম রাউন্ডের ম্যাচ দেখেই 8 ফুটবলারকে বাদ দিয়েছি। এটা তেমন কোনো বিষয় না। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচের জন্য হামজাও মুখিয়ে আছে। ফাহমিদুলের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে, তাদেরকে দলের অবস্থা সম্পর্কে জানাচ্ছি ও নির্দেশনা দিচ্ছি। ডেট হিসাবে হামজাটা 18 তারিখে আমরা ধরে রেখেছি। 18 তারিখে সে আসবে। আসার পরে সে বলতেছে যে তার হবিগঞ্জ যাওয়ার একটা পসিবিলিটি আছে, সেটা না হলে 18 তারিখে সে আমাদের ক্যাম্পে জয়েন করবে। দেশের প্রস্তুতি শেষ করে 5 মার্চ সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে যাবে কাবরেরা বাহিনী। সেখানেই প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এরপর দেশে এসে প্রস্তুতি নিয়ে ভারত যাবে বাংলাদেশ দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নারী ফুটবলের খবর। হারলেও শক্তিশালী সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অনুশীলনে তরুণ দলের ফুটবলারদের ভুলগুলো নিয়ে বাড়তি কাজ করছেন কোচ পিটার বাটলার। একটা শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আক্ষেপ বরাবরই করতেন সাবিনা সহ সিনিয়র ফুটবলাররা। টানা সাফ জয়ের পর বাফুফেও বেশ ভালোভাবেই আমলে নিয়েছে বিষয়টা। আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ। তবে এমন ম্যাচের জন্য যারা সবচেয়ে বেশি কথা বলেছিলেন, বিদ্রোহ করে তারাই নেই স্কোয়াডে।
তবে প্রথম ম্যাচ হারলেও আফসোস নেই কোচ পিটার বাটলারের। তরুণ ফুটবলারদের নিয়ে হারের কারণ বের করে ফেলেছেন ইংলিশ কোচ। অনুশীলনে সবার সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করেছেন তিনি, দিয়েছেন নতুন টোটকা। শেষ ম্যাচের আগে প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট ফুটবলাররা। অনেক কিছুই শিখতে পারছি, আর আমাদের কোচ আমাদের মাঠে কি কি ভুল হয়েছে তা ধরায় দিছে আজকে প্র্যাকটিসে, তো সবকিছু মিলিয়ে ভালো। এরকম আমরা যদি আরো ভালো বেটার টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি তাহলে আমাদের ইমপ্রুভ হবে। টানা 6 ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিনিয়র ফুটবলারদের অনুপস্থিতি প্রভাব ফেললেও সবাইকে ভুল প্রমাণ করার অপেক্ষায় পিটার বাটলার। উইন্ডোর বাইরে হলেও ফুটবলারদের প্রত্যাশা শক্তিশালী দলের বিপক্ষে শেষ ম্যাচে জয় তোলা। নেক্সট টার্গেট প্রথম ম্যাচ যেহেতু জানা ছিল না, তো আমরা সেই ভুলগুলা মানে কোথায় আমাদের ভুল ছিল সেগুলো শিখতে পারছি, এবং আমাদের মিটিং আমাদের কোচ সেভাবে আবার ইনফরমেশন দিবেন, এবং আমাদের যেগুলো ফার্স্ট ম্যাচে ভুল হয়েছে সেগুলো চেষ্টা করবো সামনের ম্যাচে যাতে না হয়। অবশ্যই টার্গেট থাকবে সবার উইন করা। রোববার শেষ প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। তামিম হোসেন, সময় সংবাদ। হাজারো দর্শকের উপস্থিতিতে ঠাকুরগাঁও বড় মাঠে অনুষ্ঠিত হলো জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। রংপুরকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর জেলা ফুটবল দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। জিয়াউর রহমান বকুলকে সঙ্গে নিয়ে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। হাজারো দর্শকের উপস্থিতি জানান দিচ্ছে ফুটবলের জনপ্রিয়তা। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মরণে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঘিরে সমর্থকদের এই উচ্ছ্বাস। মনোজ্ঞ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফাইনাল ম্যাচে যোগ করে বাড়তি রং। ঠাকুরগাঁও বড় মাঠে আয়োজিত রংপুর বিভাগের এই টুর্নামেন্টের ফাইনালে যোগ দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। সঙ্গে ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ দলীয়করণ করে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে। খেলাধুলাকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আগামী বাংলাদেশ আমরা দেখতে চাই একটি খেলার, একটি সংস্কৃতির সুষ্ঠু বিকাশের মাধ্যমে একটি গর্বিত এবং একটি বলিষ্ঠ জাতি হিসেবে তৈরি করার উদ্দেশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এই খেলা, সে কারণে এই খেলার মান গুণগত অনেক উচ্চতায় উন্নীত হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে কাজ করছেন তারা। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে তরুণদের অংশগ্রহণে ক্রীড়াঙ্গনে সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে বলেও জানান তিনি। আমরা সবাই ঐক্য হয়ে একসাথে হয়ে আসলে প্রমাণ করছি যে বিগত ফাঁসিবাদের দুর্নীতি এবং ফাঁসিবাদের কালো মেঘটা আসলে চিরবিদায় হয়ে গিয়েছে। সেটার প্রমাণ হলো আজকে যে আমরা খোলা মনে এই মাঠে আমরা খেলছি, যেটা প্রমাণ হলো যে গ্যালারিতে নির্ভয়ে এবং আনন্দময় একটা পরিবেশে মহিলা পর্যন্ত দর্শক হিসাবে শামিল হয়েছে। পরে দিনাজপুর ও রংপুর জেলার মধ্যকার ফাইনাল খেলার উদ্বোধন করেন তারা। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ, উপভোগ করেন দর্শকরাও। খেলার পুরো সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে, যেখানে রংপুরকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর জেলা ফুটবল দল। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং অন্যান্য অতিথিরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। লা লিগায় টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের মিশনে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে শনিবার রাত 11:30টায়। লা লিগায় টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াইয়ে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচের আগে স্বস্তিতে নেই মাদ্রিদ শিবির। এবারের মৌসুমে প্রতিপক্ষের চেয়ে বড় চ্যালেঞ্জ নিতে হচ্ছে অ্যানচেলত্তির একাদশ সাজানো নিয়ে। তবে এই ম্যাচের গুরুত্ব লস ব্লাঙ্কোসের কাছে অনেক, কারণ বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে কাতালানরা। তাই প্রতিপক্ষের মাঠে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামতে চাইবে অল হোয়াইট বাহিনী। বার্সেলোনার থেকে এগিয়ে থাকতে বড় ব্যবধানে জয়ের প্রত্যাশা তাদের।
এই ম্যাচে একাদশ সাজানো নিয়ে দেখা দিতে পারে জটিলতা। স্কোয়াডে বেশ কিছু ইনজুরি সহ রয়েছে কাট সমস্যাও। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচের বাইরে জুড বেলিংহ্যাম। কোপা দেল রের সেমিফাইনালে মাঠে না নামলেও বেতিসের বিপক্ষে ম্যাচে ফিরবেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া দেখা যেতে পারে রদ্রিগোকে। এমবাপ্পে, ভিনি, রদ্রিগোকে নিয়েই আক্রমণ ভাগ সাজাবেন মাদ্রিদ কোচ। সাম্প্রতিক পরিসংখ্যানও স্বস্তি দিতে পারছে না রিয়াল মাদ্রিদকে। গত 2 বছরে বেতিসের বিপক্ষে 2টি করে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলে একটি ম্যাচে জিতেছে মাদ্রিদিস্তারা, বাকিগুলো হয়েছে ড্র। তাই বেতিসকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই অ্যানচেলত্তির। এদিকে এফএ কাপের 5ম রাউন্ডে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ প্লিমিথ আগায়েল। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের বিপক্ষে হারের পর টটেনহামের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়িয়েছে সিটিজেনরা। এবার এফএ কাপে জয়ের ধারা ধরে রাখতে চাইবে পেপ গার্দিওলার দল। তবে চোটের কারণে বেশ কিছু ফুটবলারকে পাচ্ছেন না সিটি কোচ। রদ্রি, ম্যানুয়েল অ্যাকেনজি ও জন স্টোনসকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে গার্দিওলার। তবে তুলনামূলক কম শক্তিশালী দলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় এই ম্যাচ নিয়ে ইতিবাচক সিটিজেনরা। ঘরের মাঠে তাই জয়ের বিকল্প কিছুই ভাবছে না ম্যানচেস্টার সিটি। রিফাতুল সামিরন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোলার স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্কেটিং ক্লাব মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনা নিয়মিতভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে আরও 5টি টুর্নামেন্ট আয়োজন করে ফেডারেশন। এবার প্রতিযোগিতায় মোট 350 জন স্কেটার অংশ নেয়। ঢাকার পাশাপাশি ময়মনসিংহ, রাজশাহী, গাজীপুর, মানিকগঞ্জ, দিনাজপুর এবং কিশোরগঞ্জের প্রতিযোগীরা ছিলেন। তবে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 3টি স্থানই দখল করে ঢাকার স্কেটাররা। আমি ফার্স্ট হয়েছি, আমার অনেক ভালো লাগছে। আমি আগেও ফার্স্ট হয়েছি 16 বার। এখানে আমি রেস দিয়ে সেকেন্ড হয়েছি এবং আরও চাই যেন আরও আমি উন্নতি করতে পারি। ভালো লাগছে, খুব এক্সাইটেড ছিলাম। এবার থার্ড হয়েছি, ইনশাআল্লাহ নেক্সট ডে ফার্স্ট হব। ভালো লেগেছে। এই কম্পিটিশনে আমি প্রথম স্থান অর্জন করেছি। আলহামদুলিল্লাহ আরও কম্পিটিশন হলে ওইটাও আমরা অংশগ্রহণে ফার্স্ট হব। বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করছে একটা নতুন স্পোর্টস, এটা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট, ফুটবল এর মতো আরও যেসব খেলা আছে এই খেলাগুলোর মতো এটাও অনেক ডেভেলপ করতেছে। প্রথমবারের মতো কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে হয়ে গেল মেরিন ড্রাইভ রেস, যেখানে প্রতিযোগিতায় অংশ নেন দেশি বিদেশি 400 সাইক্লিস্ট। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে দরিয়ানগর পয়েন্ট ভোর 5টা থেকে জড়ো হতে থাকে দেশি বিদেশি সাইকেলিস্টরা। ঠিক 6টা বাজার সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রেসে উদ্বোধন করেন সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। এর পরপর শুরু হয় প্রতিযোগিতা। সাইকেল নিয়ে ছুটতে থাকে সাইকেলিস্টরা। মেরিন ড্রাইভে প্রতিযোগীদের যেন অবিরাম ছুটে চলা, কে কার আগে পৌঁছাবে, সবারই লক্ষ্য জয়ী হওয়া। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, তার মাঝে দীর্ঘ মেরিন ড্রাইভ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এসবের মাঝে 110 কিলোমিটার দূরত্ব অতিক্রমের চেষ্টা 400 প্রতিযোগীর। কেউ এই প্রথম সাইকেল রেসে অংশ নিয়েছেন, আবার কেউ কেউ সাইকেল রেসটা শখের বশে করছেন। তবে প্রতিযোগীরা বলছেন মেরিন ড্রাইভে এমন আয়োজন সত্যি অসাধারণ। এক্সাইটেড সাগর, এক্সাইটেড পাহাড়, সো খুব ভালো লাগছে। I'm very happy to see many female cyclists from Bangladesh. সব মিলিয়ে খুব দারুণ একটা পরিবেশ আমরা রেস্ট উপভোগ করেছি। প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে অংশ নেন 26 জন নারী ও 374 জন পুরুষ, যার মধ্যে ব্রাজিল, কম্বোডিয়া, ফিলিপাইনের প্রতিযোগীও রয়েছে। কন্টিনিউ এরকম করা হয় তাহলে আমাদের সাইকেলিস্ট অনেক বেরোয় আসবে। সাইকেলিং একটা অনেক জনপ্রিয় একটা খেলা, জনপ্রিয়তাটাকে ধরে রেখে সাইকেলিংকে একটু নার্সিং করার জন্য। ইনানিতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পাশে এই যে লম্বা রাস্তা, এটা এত ব্যস্ত থাকে না। সকালবেলা আপনারা শুরু করে এখন শেষ করেছেন, তো এখানে এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। রাইট ফর গ্লোরি এই বার্তাকে ধারণ করে প্রথমবারের মতো সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসন এই সাইকেলিং প্রতিযোগিতার আয়োজন করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।